জন্মগত অভাগা যারা তাদের জীবনে সুখ ধরা দেওয়াটা বিশাল ব্যাপার। জন্মই যখন আমার কপাল পড়া, তখন আর কপালের দোষ দিয়ে কি করবো। আমরা 4 বোন 5 ভাই, পরিবারটা অনেক বড়। আমার আব্বা আগেও একটা বিয়ে করেন, মানে এতগুলো ভাই বোন কিন্তু আমরা 2 সংসারের। আমার মাকে বিয়ে করার কারণ হলো আমার আগের মা মানে সৎ মা বোকাশোকা মানুষ ছিলেন, খুবই সহজ সরল একেবারেই। মানে উনি সংসার নিয়ে বেখেয়াল ছিল। তাই আব্বা বাধ্য হয়ে আম্মাকে বিয়ে করেন সংসার দেখাশোনার জন্য। তখন আব্বা সরকারি চাকরি করতেন। আমাদের জমি জমাও ছিল অনেক। তখনকার সময় অনেক কৃষি জমি করা হতো, প্রচুর ফসল ছিল। আমাদের আগের মা যেহেতু সহজ সোজা, তাই সংসারের কাজকর্ম ছেলে মেয়ে এসব নিয়ে কোনো খেয়ালই ছিল না তার। আমার আম্মার ঘরে আমরা 3 সন্তান, বাকি 6 সন্তান আমার সৎ মায়ের। আম্মার সংসারে হাল ধরেছে, আমি আম্মার বড় মেয়ে। ছোট আরেক বোন পরপরই আমরা হই। আগের সংসারে ছেলে মেয়ে এবং আমরা 2 বোন নিয়ে আমার আম্মার একার সংসার সকল কাজ করতে হতো। আব্বা তখন মাসে একবার বাড়িতে আসতেন। মনে আছে আমার আব্বা প্রচুর খাবার নিয়েই আসতো। যাই হোক, ছোট বয়স ছিল, সব মিলিয়ে সংসার চলে খুব একটা মনেও নেই আমাদের। আমার যখন বিয়ে হয় তখন আব্বার আগের সংসারে 5 সন্তান ছিল, তার মধ্যে 2 ছেলে। আগে পরে একটা আপু হয়, বাকি ছেলে মেয়েগুলো পরপরই হয়। আমাকে নাকি তারা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, কারণ তখন ওই ভাই আপুরা বুঝির ছিল। সংসার চালানোর জন্য এমন একটা লোক অবশ্যই তাদের লাগতো। তাই সবার ইচ্ছাতেই আম্মাকে বিয়ে করে। তখনকার সময় মানুষের অভাব অনেক ছিল, তাই হয়তো আমার আম্মাকে এতগুলো ছেলে মেয়ে থাকার পরেও আব্বার কাছে বিয়ে দেয়। যাই হোক, ওই যে বললাম যার কপাল পড়া তার কপালের কি আর দোষ। আমার আবার বাচ্চা হবে। এবার আমার শরীরটা ভালো ছিল না। আমরা 2 বোন তখন অনেক ছোট, হয়তো 3-4 বছর বয়স করে হবে। আমার সৎ ভাই বোনেরা নাকি সবাই খুব ভালো আচরণ করতো আমার মায়ের সাথে, তবে সৎ মা প্রায় ঝামেলা ঝগড়া খারাপ গালিগালাজ করতো, কারণ ওনার মেমোরিটা এমনই ছিল। তবে এসব নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। আমার শরীর অনেক খারাপ, সবাইকে নাকি বলতো। এবার ওনার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। আমার নাকি প্রচুর কাজ করতো সংসারে। আমার এবার একটা ভাই হয়েছে, তবে দুঃখের সংবাদ, ভাইটা হতে গিয়ে আমার আম্মা মারা যায়। আমাদের ছোট বয়স, তার উপরে এতগুলো সন্তান নিয়ে আব্বার যে কত কষ্ট হয়েছে তার হিসাব নেই। এখন আব্বার প্রতি সপ্তাহে বাড়িতে আসতে হচ্ছে, কারণ আমাদের সংসারটা একেবারেই এলোমেলো। সৎ মায়ের উপর বিশ্বাস নাই, এই সংসারে হাল কে ধরবে। এই ঘর ওই ঘরের মানুষেরা দায়িত্ব নিয়ে নিয়ে আমাদেরকে রান্না করে খাওয়াতো। আব্বা চাকরিতে যেত, 1 সপ্তাহ পর পরই আসতো। আমার আগের যে বোনটা ছিল ওই ঘরের আস্তে আস্তে আপা সংসারের দায়িত্ব নেওয়া শুরু করে। তখন আপা সবকিছু বুঝে হাই স্কুলে পড়ে আমাদের সব ভাই বোনকে তিনি মায়ের মতো করে আগলে ধরে। আমার যে ভাই হয় তাকে পালক দিয়ে দেওয়া হয় একজনকে, কারণ আপার পক্ষে এতগুলো সন্তান দেখা কঠিন। তখন আমার সৎ মায়ের একটা আবার সমবয়সী সন্তানও হয়, তাই আপার পক্ষে সব কঠিন ছিল। দীর্ঘ বছর আপা আমাদের লালন পালন করেন। আগের ঘরের ভাই বোনেরা সবাই পড়াশোনা করে সবার মতো সংসার সাজায়, তবে কেউ আমাদের অস্বীকার করেনি। সবাই নিজের ভাই বোনের মতোই লালন পালন করেছে আমাদের। আমরা বোঝ হওয়ার পরে এটাই বুঝতাম যে হয়তো আপাই আমাদের আপাই আমাদের মা। আমরা এটা সবসময় ভাবতাম। ভাইয়েরা যে যেভাবে পারতো আমাদের জন্য করতো। সবাই আলহামদুলিল্লাহ তখনকার সময়ে বিএমএ পাশ করেছিল, ভালো ভালো চাকরিও করতো, যে যার মতো শহরেই সংসার করা শুরু করে দিয়েছে। এদিকে আবারও বিয়ে হয়ে যায়, আবার বাচ্চা কাচ্চা, বড় সংসার। তবে মাঝে মাঝে আমাদের সাথে নিয়ে রাখতো আবার বাড়িতে। আবার আমাদের বাড়িতেও এসে থাকতো অনেক দিন করে, কারণ তখনও আমরা খুব বেশি যে সংসার বুঝতাম ঠিক সেরকম বয়সও হয়নি। যাক, সেই ঘুরে ফিরে আমার সৎ মায়ে বেঁচে আছে, আমার সুস্থ সবল মাটাই চলে গেল। সংসারের হাল যে তখন আমাদের কি ছিল সেটা বলে বলে বোঝানোর অপেক্ষা নাই। সৎমা আমাদের সাথে প্রায় ঝামেলা করতো, ঝগড়া করতো, খাবার খেতে দিত না। যখন আপা না থাকতো অনেক কষ্ট হতো আমাদের, কারণ সৎমার মানসিক যে প্রবলেম গুলো ছিল, ওনার আচরণগুলো এরকম টাইপেরই ছিল। তবে উনি সুস্থ সবল ছিলেন না কখনোই, ব্রেন ঠিক ছিল না, তাই উনি আমাদের সাথে এমন করতেন। একটা সময় আমি আমার বোন বুঝতে শুরু করলাম সংসারের দায়িত্ব মানে রান্না বান্না এসব করতে শুরু করলাম। আগের 2 ভাই বোন এবং আমরা 2 বোন মিলেই এখন সংসারে থাকি, বাকি সবাই শহরমুখী এবং শহরেই সবার আলাদা আলাদা সংসার। এবং আমার সৎ মাও আমাদের সাথেই থাকে। যাক, আমরা এখন অনেক বড়, 22-24 করে বয়স হয়ে গেছে। পরিবারের ইচ্ছাতেই প্রবাসী একটা ছেলের সাথে আমার বিয়ের জন্য কথা হয়। আমি ছেলেটাকে এক দেখাতেই পছন্দ করি, ছেলেও পছন্দ করে। তবে শুনেছি ছেলের আগ্রহ থেকেও বেশি তার পরিবারের। বিয়ে ঠিক হয়ে যায়, ভাইয়ের বউ যা বলে তাই হবে। এটা আমার একটু খারাপ লাগছে ছেলের মুখ থেকে শুনে, কারণ ভাইয়ের বোর প্রায়োরিটি আমার মনে হয় যে কোনো দেবরের উপরেই থাকাটা খুব একটা ভালো কথা নয়। তারপর আমাদের বিয়েটা হয়ে যায়। যাক, বিয়েটা হয়ে যায়, এখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই, তখন আমার অনেক কিছু খারাপ লাগা শুরু হয়ে যায়।
আমার যেদিন বিয়ে হয়ে আমি তাদের বাড়িতে যাই সেদিনই আমার একটা জিনিস অদ্ভুতভাবে খারাপ লেগেছে। আমার জামাই যা বলে স্বামী তাই শোনে। বিয়ে সারা রাত আমার স্বামী আমার রুমেই আসেনি। কোথায় ছিল তাও আমি জানি না। সকালবেলায় রুমে আসলে তাকে আমি জিজ্ঞেস করলাম কোথায় ছিলে, সে জবাব দেয়নি। শুরু হলো আমার জীবনে আরেকটা যুদ্ধ। আমি যাই করতাম কিছুই তার ভালো লাগেনি। আমি রান্না করলেও কখনো সে প্রশংসা করেনি এবং কখনোই সে পছন্দ করতো না, অথচ তার ভাবি যা কিছুই করতো, যা কিছুই রান্না করতো সে সেটা খুব ভালো করেই খেত এবং প্রশংসার সাথে সাথেই করতো। আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম যে এখানে হয়তো আমার অগোচরেই বিশাল কোনো সমস্যা আছে এই সংসারের মধ্যে। আস্তে আস্তে সবকিছু এলোমেলো হতে লাগলো। আমি আস্তে আস্তে জানতে পারলাম যে তার ভাইয়ের বর প্রতি সে অনেক আগ থেকেই আসক্ত, কারণ তার ভাইও দেশের বাহিরেই থাকে, বিদেশেই থাকে। আর তার ভাইও অনেক সহজ সরল ছিল, সেজন্য তার ভাবি খুব সহজে তার ভাইকে ঠকিয়ে দেবার সাথেই তার সম্পর্ক তৈরি হয়। তার নাকি ফোনেও অনেক কথা বলতো দেশের বাইরে থাকা অবস্থায়, এখন দেশে এসে মানুষকে বোঝানোর জন্যই বিয়ে করে। এই জিনিসগুলো আমি কোনোভাবেই মানতে পারলাম না। যখন আমি আশেপাশের মানুষ থেকে শুনতে শুরু করলাম তখন আমার অদ্ভুত একটা খারাপ লাগা কাজ করতে শুরু করলো। আস্তে আস্তে আমার সংসারটা একেবারেই শেষ হয়ে যাওয়ার পথে। তখন একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড আমার সাথে রাগ করে না বলেই বিদেশ চলে যায়। দেখতে দেখতে আমার জীবন থেকে 2-3টা বছর পার হয়ে যায়। আমি অপেক্ষা করে পথ চেয়ে থাকি তাকে যোগাযোগ করার জন্য, অনেক নকরি, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করেনি। একটা সময় সে আমার থেকে আলাদা হয়ে যায়। আমি যতটুকু জানি যে তার ভাই বোর সাথে তার রেগুলারই যোগাযোগ হয়, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হওয়ার কারণে অনেক খেয়ালই রাখতে পারেনি। ছেলে এবং বড় বউর সাথে এরকম অবৈধ একটা সম্পর্ক ওনারা টেরও পায়নি। যখন বুঝতে পারছে তখনই তাকে দেশে আসার জন্য খুব ফোর্স করে এবং আমার সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার জীবনটা এলোমেলো করে দিল, এটা আমার কাছে অদ্ভুত লাগে। তবে হ্যাঁ, আমাদের যত টাকা কাবিন ছিল সে আমাকে কাবিনের টাকা পরিশোধ করে আমাকে সে ছেড়েই দিল। আমি এই জিনিসটা টোটালি মানতে পারিনি। একটা সময় আমি গ্রাম থেকে ঢাকায় চলে যাই আমার ভাইদের কাছে। সেখানে গিয়ে অনেকটা বছর আমি পার করি। আমি ওর সাথে ডিভোর্সের পরেও অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে যে আমি যোগাযোগ রক্ষা করতে পারি না। একটা সময় আমি ক্লান্ত হয়ে যাই। সবকিছু মিলে আমার জীবন থেকে আরো 3টা বছর পার হয়ে যায়। হঠাৎ একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা আমার থেকে বয়স একটু বড় হলেও আমার কাছে সবকিছু মিলিয়ে ভালো লেগেছিল, কারণ ছেলেটার সততা আমাকে মুগ্ধ করে। একটা সময় আমরা সিদ্ধান্ত নিই এবং আমরা নিজে নিজে বিয়ে করি, সংসার পাতি। আমার সংসার দেখতে দেখতে আমার একটা ছেলে সন্তান হয়। আমার ছেলে সন্তান হওয়ার পরপরই আমার হাজবেন্ডের মধ্যে আমি একটু পরিবর্তন দেখতে পাই। সেই পরিবর্তনটা এমন ছিল, একদিন আমি ওর ফোন হাতে নিয়ে দেখলাম যে ওর মোবাইলে এমন কিছু ছবি এবং এমন কিছু মেসেজ ছিল যেটা আমি খুব বেশি নতুন করে শর্ট খাই। আর সে যে মেসেজগুলো বিনিময় করেছিল সেটা দূর সম্পর্কের কেউ নয়, সে আমার খুবই কাছের এবং খুব ভালো সম্পর্কের একটা মানুষের সাথে। সে সম্পর্কে আমার ফুফু হয়। আমি অবাক হয়ে যাই যে আমার হাজবেন্ডের সাথে তার সাথে পরিচয় হলো কিভাবে। কখনো তো আমি পরিচয় করিয়ে দেইনি, কিংবা আমি কখনো তার গল্প বলিনি। হয়তোবা আমার মোবাইল ফোনে আমার ফেসবুকে হয়তোবা আমি চ্যাটিং করছি আগে পরে। সে থেকে আমার হাজবেন্ডের সাথে কিভাবে কি হয়ে গেল আমি আজও বুঝতে পারি না। আমার নতুন করে ঘর ভাঙার যখন সুর বেজে উঠলো তখন আমি আতঙ্কে আত্মহারা হয়ে গেলাম। আমি আমার হাজবেন্ডকে বিভিন্নভাবে ফোর্স করা শুরু করলাম। আমার হাজবেন্ডের আইডিটা আমি ল্যাপটপে যখন ওপেন করে দেখি তখন আমি আরো বেশি ধাক্কা খাই। একের পর এক ধাক্কা খেতে খেতে আমি দেখলাম যে আমার ফুফুর সাথে আমার হাজবেন্ডের অবৈধ একটা সম্পর্ক শুরু হয়ে যায়। আমি কঠোর হতে শুরু করলাম। আমার হাজবেন্ডের সাথে আমার টুকিটাকি অনেক ঝামেলা হতে শুরু হলো। একটা সময় আমার হাজবেন্ড বুঝতে পারলো যে আমার হাজবেন্ড ভুল করছে এবং আমার যে দুঃসম্পর্কের ফুফু হয়, যে সম্পর্কের মাধ্যমে আমি তাকে ফুফু ডাকি, আমি সবাইকে জানাই বিষয়গুলো, আমার পরিবারকে জানাই। তখন সবাই সেভাবে সেখানেও কন্ট্রোল করা শুরু করে এবং সেখানেও অনেক ঝামেলা সৃষ্টি হয়। আমার হাজবেন্ড একটা সময় বুঝতে পেরে আমার সাথে ক্ষমা চায় কিংবা আমার কাছে সে অনুতপ্ত হয়। দেখতে দেখতে আমার আরেকটা মেয়ে সন্তান হয়। আমি সবকিছু মিলিয়ে এতটাই ভেঙে পড়ি। আমার হাজবেন্ডের বিশাল ব্যবসা ছিল ঢাকা শহরে। আমি জানি যে আমার যে ফুফুর সাথে তার সাথে সম্পর্ক হয়েছে হয়তো টাকা পয়সার লোভেই হয়তো বা আমার ফুফু এই সম্পর্কটা করছে, কারণ সে জানতো যে এই লোকটা আমার কি হয়। আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ কতটা খারাপ হলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। আমি ভয় আমি ভয়ে থাকি প্রতিটা মুহূর্তে, কারণ আমি নিজেও জানি আমার জায়গা থেকে আমি কত মহৎ মানুষকে আমার স্বামী হিসেবে পেয়েছি। কারণ আমার জীবনে ধাক্কায় ধাক্কায় আমার মা বাবা থেকে শুরু করে এ পর্যন্ত আমি প্রতিটা জায়গায় মা হারা, প্রতিটা জায়গায় সম্পর্ক হারা, প্রতিটা জায়গায় আমি সংসার হারা। আমি খুব ভয়ে ভীত থাকি প্রত্যেকটা মুহূর্তে। তবে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড এখন একেবারেই পরিপূর্ণ ঠিক হয়ে গেছে। তারপরেও অজানা একটা ভয় আমার ভিতরে কাজ করে। এখন আমার 2টা সন্তান, 2টা সন্তানকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঢাকাতেই থাকি। ঢাকাতেই সুন্দর গোছানো আমার একটা সংসার আছে।
আমার হাজবেন্ডের টাকা পয়সাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি চাইলে এখন আমার পরিবারকে, আমার ছোট ভাই বোনদেরকে কিংবা আমার সৎ ভাই বোনদের জন্য আমি অনেক কিছু করতে পারি। পরিশেষে আমার জন্য দোয়া করবেন যেন আমার জীবনে বারবার ভাঙন, আমার জীবনে বারবার মানুষ হারিয়ে ফেলা, সম্পর্ক হারিয়ে ফেলা, সংসার হারিয়ে ফেলা, এই অজানা দুঃখ কষ্টগুলো যেন আমাকে কখনো কোনোভাবেই ছুতে না পারে। আচ্ছা, এই গল্পটা আমাকে পাঠিয়েছেন হলো শরীয়তপুর থেকে মুক্তা নামে একটা আপু পাঠিয়েছিলেন ওনার জীবনের গল্প। মানে আমি কি বলবো, মানুষের জীবনে এত এত বাজে কিছু হতে পারে যে আমি পিছনের সম্পর্কটা নিয়ে বলতে চাই যে একটা ফুফু কিভাবে ভাস্তির জামাইয়ের সাথে এরকম সম্পর্ক করে, এটা আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর সবচেয়ে বেশি এই গল্পের আমার কাছে ভালো লাগছে সৎ ভাই বোনগুলোর মধ্যে যে একটা বন্ডিং ছিল, একটা ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল, বা সবাই সবাইকে ছায়া হয়েছিল। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ এখনকার যুগে এসে সৎ মানে সতই, সেখানে আপনের অস্তিত্ব খুঁজে পাওয়াটা খুবই কঠিন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে হায়াত মৌত রিজিক বিয়ে এগুলো সম্পূর্ণই আল্লাহর হাতে, আল্লাহ যখন যেটা সিদ্ধান্ত নেবেন। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে আপনার যে সংসারটা ভেঙে গেছে সেটা ভেঙে যাওয়ারই ছিল। যার ভাইয়ের বোর সাথে পরক্রিয়া সম্পর্ক থাকে বা ভাইয়ের বোর সাথে অ্যাটলিস্ট সম্পর্ক থাকে, সেই সংসারটা কখনো আপনি হাজার চেষ্টা করে টিকাতে চাইলেও হয়তো বা টিকানো সম্ভব না। এত লম্বা স্টোরি আসলে খুব সংক্ষেপ করে বলাটা খুব কঠিন, বাট আমার কাছে খুবই কষ্টদায়ক। এই এক একটা গল্প এক একটা নতুন কষ্টের জন্ম হয়, এক একটা নতুন মানে সম্পর্কের জন্ম হয়। তো সবকিছু মিলিয়ে বলবো যে ভালো থাকুন, যেটা আপনার জন্য না সেটা কখনো আপনি ধরে রাখতে পারবেন না। নতুন জায়গায় দুইটা সন্তানের মা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, অনেক খুশির খবর। অনেক হাসি খুশি থাকুন, ভালো থাকুন। মানুষের জীবনেই ভুল ভ্রান্তি হয়, ভাইয়াও হয়তো বা একটু না জেনেই ভুল করে ফেলছে, সেজন্য হয়তো বা এত বড় একটা ভুল হয়ে গেছে। আর আপনার বাসাতেই বুঝতে পারছি, আপনি আমাকে বারবার বলেছেন যে যে আপুটার আমি আপুই বললাম যে ফুফু হয় আপনার, সে অনেক সুন্দরী একটা মহিলা, যার কারণে হয়তো বা পড়ে গেছে পুরুষ মানুষের দৃষ্টি, এরকমই হয়তো। সবকিছু মিলে আপনারা অনেক হ্যাপি থাকুন, অনেক খুশি থাকুন। ছোটবেলা থেকে মা হারিয়ে ফেলছেন, সম্পর্ক হারিয়ে ফেলছেন, সংসার হারিয়ে ফেলছেন, আর যেন কোনো কিছু না হারায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যে গল্প পাঠাতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে পাঠিয়ে দেবেন, কোনো একটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দিব। যাদের আমার গল্প ভালো লাগে আমার শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের লাইক কমেন্টেই আলহামদুলিল্লাহ আমি অনেক দূর যেতে পারবো।